তোমরা যারা কখনো হিসাব সমীকরণ বোঝো নাই, করো নাই, দেখো নাই, তোমাদের সকলের জন্য আজকে হিসাব সমীকরণটা খুব সুন্দরভাবে ইজি ওয়েতে কিভাবে করা যায় সে ব্যবস্থায় করছি। আচ্ছা ভাই দেখো, হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণের উপাদান হচ্ছে মূল কথা। হিসাব সমীকরণ উপাদান কয়টি, এটা কি কি কাজ করে, এর মাধ্যমে আমরা কিভাবে হিসাব করতে পারি। হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটি। হিসাব সমীকরণের উপাদান কয়টি? তিনটি। আই রিপিট, হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটি। কি কি এগুলা? এ সমান সমান এল প্লাস ও ই, এ সমান সমান এল প্লাস ও ই। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লিয়াবিলিটিস এবং ও ই হচ্ছে ইকুইটি। ঠিক আছে ভাইয়া, ওই হচ্ছে ওনারশিপ ইকুইটি। তাহলে এ দ্বারা কি বুঝাই? এ দ্বারা বুঝাই হচ্ছে আমাদের সম্পদকে। এ দ্বারা আমরা সম্পদকে বুঝি। এল দ্বারা বুঝি দায়কে। লিয়াবিলিটিস মানে হচ্ছে দায়। আর ওই দ্বারা আমরা মালিকানা সত্ত্বকে বুঝি। বা ওই দ্বারা কাকে বুঝি? মালিকানা সত্ত্বকে। তাহলে আমরা বুঝতে পারলাম হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই, অথবা সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। কথা কিন্তু ভাইয়া একই, একটা ইংরেজিতে একটা বাংলায়। যেহেতু আমরা দেখলাম সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে সম্পদের সমান হবে দায় এবং মালিকানা সত্ত্ব। কারণ কি ভাইয়া? দেখো এখানে সমান সমান আছে, এই সমান সমানের অর্থ কি? সমান সমানের অর্থ হচ্ছে এই সমান সমানের বাম পাশেও যা থাকবে সমান সমানের ডান পাশেও তাই থাকবে। অর্থাৎ সমান সমানের বাম পাশে যদি 1000 টাকা থাকে, সমান সমানের ডান পাশেও 1000 টাকায় থাকতে হবে। দেখো সম্পদকে আমরা 8 টাকা ধরছি। সম্পদকে কত ধরছি ভাইয়া? 8 টাকা। মন দিয়ে দেখো ভাইয়া, সম্পদকে আমরা 8 টাকা ধরছি, দায়কে ধরছি 3 টাকা এবং মালিকানা সত্ত্বকে ধরছি 5 টাকা। তাহলে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব। দেখো তো দায় এবং মালিকানা সত্ত্ব মিলে কি 8 টাকা হয় কিনা? 3 এবং 5 যোগ করে 8 টাকা হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটা মিলে আমাদের সম্পদ হতে হবে। এখানে এটা প্রমাণিত যে সম্পদ হচ্ছে 8 টাকা, দায় ও মালিকানা সত্ত্ব মিলে আমাদের 8 টাকা হচ্ছে। এটা কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পেলাম। এবার দেখো ব্যবসায় পক্ষ। ভাইয়া যেমন সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, ঠিক তেমন ভাবেই আমরা বলতে পারি ব্যবসায় পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ যোগ মালিক পক্ষ। আচ্ছা দেখো, আমরা ব্যবসা করতে গেলে বা একটা ব্যবসায় প্রতিষ্ঠানে 3টা পক্ষ দেখতে পাই। সেই পক্ষগুলা কি কি ভাইয়া? একটা হচ্ছে ব্যবসায়ী পক্ষ, একটা হচ্ছে মালিক পক্ষ, একটা তৃতীয় পক্ষ। আচ্ছা এটা আরো সহজ ভাবে তোমাদেরকে বোঝাই। ব্যবসায়ে টাকা আসে কয় ভাবে ভাইয়া? ব্যবসায়ে দুই ভাবে মূলত টাকা আসে। একটা হচ্ছে মালিক বিনিয়োগ করে, আরেকটা হচ্ছে মালিক অন্যদের থেকে ধার নিয়ে ব্যবসায় দেয়। যেমন ধরো একটা ব্যবসায় 100 টাকা মূল, মানে একটা ব্যবসায় মোট 100 টাকা আছে। এর ভিতরে মালিক দেশে হচ্ছে 80 টাকা, আর তৃতীয় পক্ষ দেশে বা অন্য একজন ধার দিছে, ব্যাংক বলতে পারো, মহাজন বলতে পারো, বা অন্য যে কোনো উৎস হতে পারে। এটাকে বলে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ দেশে 20 টাকা। তাহলে মোট 100 টাকা। এই 100 টাকাকে আমরা বলতেছি ব্যবসায়ী পক্ষ। ভাই 100 টাকাকে আমরা কি বলতেছি? ব্যবসায়ী পক্ষ। আর তৃতীয় পক্ষ হচ্ছে ওই যে 20 টাকা মহাজন দেশে অথবা ব্যাংক দেশে, ওই ব্যাংক বা মহাজনের হচ্ছে 20 টাকাকে আমরা বলতেছি তৃতীয় পক্ষ। আর মালিক পক্ষ হচ্ছে কোনটা ভাইয়া? যে ব্যবসায় গঠিত করছে, পরিচালিত করতেছে, সেই হচ্ছে মালিক। আর এই মালিক যে অর্থটা প্রদান করতেছে সেটা হচ্ছে মালিক পক্ষ। তাহলে কি আমরা বুঝতে পারলাম ভাইয়া ব্যবসায় পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ যোগ মালিক পক্ষ কিভাবে হলো? এখানে আরেকটা জিনিস দেখো, এই যে এখানে সমান সমান, এই সমান সমানের বাম পাশে যা থাকবে সমান সমানের ডান পাশেও তাই থাকতে হবে। ধরো এই ব্যবসায় পক্ষ হচ্ছে 100 টাকা, ব্যবসায় পক্ষ হচ্ছে 100, এই তৃতীয় পক্ষ হচ্ছে 40, অর্থাৎ ব্যাংক বা মহাজন দিছে হচ্ছে 40, আর এই মালিক পক্ষ কত? আচ্ছা ভাইয়া মোট হচ্ছে ধর 100 টাকা, 100 টাকা সমান সমান ওই পাশেও ঠিক 100 টাকায় হইতে হবে। তাহলে 100 টাকা থেকে 40 টাকা যদি একজন দেয়, আর একজন কত টাকা দিছে? এখানে 100 টাকার ভিতর 40 টাকা দিছে তৃতীয় পক্ষ, তাহলে মালিক পক্ষ কত দিছে? দেখো ভাইয়া মালিক পক্ষ কিন্তু 100 টাকার ভিতরে 40 টাকা যদি দেয় হচ্ছে তৃতীয় পক্ষ, তাহলে মালিক পক্ষ দিচ্ছে হচ্ছে 60 টাকা। 100 টাকার ভিতরে 40 টাকা যদি দেয় তৃতীয় পক্ষ, তাহলে মালিক পক্ষ দিচ্ছে 60 টাকা।
কারণ ভাই আমরা এটা বুঝতে পারছি যে তৃতীয় পক্ষ এবং মালিক পক্ষ এই দুটা মিলেই 100 টাকা অর্থাৎ ব্যবসায় পক্ষটা গঠিত হতে হবে। এটা আমরা ক্লিয়ার, আশা করি ভাই আমরা পুরোপুরি ক্লিয়ার হইতে পারছি। এরপর দেখো সম্পদ, এই যে এখানে আমি খুব সুন্দর করে দিয়েই দিছি যে সম্পদ যা হবে, ভাইয়া সম্পদ যা হবে আমাদের মালিকানা সত্ত্ব এবং দায় এই দুটা মিলে তাই হওয়া লাগবে। সম্পদ যদি 1000 টাকা হয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটা মিলে 1000 টাকা হওয়া লাগবে। সম্পদ যদি 10 টাকা হয়, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 10 টাকা হওয়া লাগবে। এটা কিন্তু খুবই সিম্পল ভাইয়া, একেবারে ইজি ওয়ে, তোমাকে এর থেকে সহজে আর কেউ বুঝাবে না। এর থেকে সহজে অনেক ভাই ব্রাদারের কাছে পড়ছো ভাইয়া, আজকে এই স্টাডি লাভার্স এর থেকে তানভীর ভাইয়ের কাছে পড়ে দেখো এই জিনিসটা, এর থেকে তোমাকে আর কেউ সহজে শিখাবে না। আবার বুঝাচ্ছি, দেখো আবার রিপিট করতেছি, সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব হবে। সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব হবে, অর্থাৎ সম্পদ যদি 10 টাকা হয়, দায় ও মালিকানা সত্ত্ব মিলে 10 টাকা হতে হবে। সম্পদ যদি 20 টাকা হয়, দায় ও মালিকানা সত্ত্ব মিলে 20 টাকা হতে হবে। আবার ব্যবসায়ী পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ যোগ মালিক পক্ষ। ব্যবসায়ী পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ যোগ মালিক পক্ষ। ব্যবসায়ী পক্ষ যদি 20 টাকা হয়, তৃতীয় পক্ষ ও মালিক পক্ষ মিলে 20 টাকা হতে হবে। এখন তৃতীয় পক্ষ কত হবে, মালিক পক্ষ কত হবে, ওটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে ব্যবসায়ী পক্ষের সাথে তৃতীয় পক্ষ মালিক পক্ষ একই হতে হবে। তাই এখানে বলা হয়েছে সম্পদ যা হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। আশা করি ভাই এটা বুঝতে পারছো যে সম্পদের সাথে এই দায় এবং মালিকানা সত্ত্বের কি মিল আছে এবং এদের সম্পর্কটা আসলে কেমন। আমি মনে হয় এটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারছি। তো এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ, বা সাধারণভাবে আমরা যেটাকে হিসাব সমীকরণ বলে থাকি। তো পরীক্ষায় যদি ভাই এখন আসে হিসাব সমীকরণের উপাদান কয়টি, তোমরা নিঃসন্দেহে 3টি দাগাবা। হ্যাঁ, এটার উত্তর 3টি, কারণ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আচ্ছা ভাই যদি বলি বর্ধিত রূপের উপাদান কতটি, যদি বলি হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপের উপাদান কতটি, তাহলে আবার তোমাদেরকে এই 6টি দাগাইতে হবে। কয়টি দাগাইতে হবে ভাইয়া? 6টি। কেন? কারণ এখানে আমরা বলছি বর্ধিত, এখানে কিন্তু আমরা বর্ধিত কথাটি উল্লেখ করি নাই, আর এখানে আমরা বর্ধিত কথাটি উল্লেখ করছি। যদি বলে বর্ধিত, তাহলে হিসাব সমীকরণের উপাদান হচ্ছে 6টি। আচ্ছা দেখি তাহলে এখন 4টা কি কি বাড়ছে, 3টা কি কি বাড়ছে, এই 3টা আমরা এখন দেখব। দেখো ভাই সম্পদের জায়গায় সম্পদ কিন্তু আছে, দায়ের জায়গায় দায় আছে, আর এইখানে ছিল হচ্ছে এইখানে ছিল হচ্ছে মূলধন। এখানে মূলধন ছিল, মূলধনের জায়গায় আমরা কি কি দিছি, সরি মালিকানা সত্ত্ব ছিল। তাহলে এই সম্পদ, মূলধন, দায় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এখানে আমাদের কি ছিল, মালিকানা সত্ত্ব। ভাই মালিকানা সত্ত্বখানে আমরা কি দিছি, মূলধন দিছি, আয় দিছি, ব্যয় দিছি, উত্তোলন দিছি। ভাই কেন দিছি এটা, এটা দেওয়ার উদ্দেশ্য কি? কারণ আমরা দেখছি মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করছি, মূলধনের ভিতর কি কি আছে সেটা আমরা এখানে বসাইছি। দেখো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের ভিতর কি কি জিনিস থাকে, মূলধন থাকে, আয় থাকে, ব্যয় থাকে, উত্তোলন থাকে। এই 4টা উপাদানের সমন্বয়ে গঠিত হয় মালিকানা সত্ত্ব। ভাই মালিকানা সত্ত্ব কিভাবে গঠিত হয়, মালিকের মূলধন দ্বারা গঠিত হয়, আয় দ্বারা গঠিত হয়, ব্যয় দ্বারা গঠিত হয় এবং উত্তোলন দ্বারা গঠিত হয়। আচ্ছা ভাইয়া যদি বলি মালিকানা সত্ত্ব হ্রাস হয় কি করে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয় কি করে, তোমরা কি অ্যান্সার দিতে পারবা? দেখো আজকের পর থেকে পারবা। মালিকানা সত্ত্ব গঠিত হয় হচ্ছে মূলধন এবং আয়ের মাধ্যমে, মানে বৃদ্ধি পায়, মূলধন এবং আয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে হ্রাস পায় কিসের মাধ্যমে, ব্যয় এবং উত্তোলনের মাধ্যমে হ্রাস পায়। আচ্ছা ভাই দেখো তো মালিকানা সত্ত্বে অর্থ আসে কিভাবে, মালিক বিনিয়োগ করে এই কারণেই তো আসে, মালিক মূলধন প্রদান করে এই কারণেই তো আসে। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে কি, মালিকের সত্ত্ব বৃদ্ধি, মালিক যেহেতু টাকা প্রদান করতেছে, অর্থ প্রদান করতেছে, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, সিম্পল। তাহলে মালিকানা সত্ত্ব মূলধনের কারণে বৃদ্ধি পায়, আমরা কি এটা বুঝতে পারছি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে কিসের দ্বারা, মূলধনের দ্বারা। আচ্ছা আরেকটা জিনিসও দেখি, যখন ব্যবসায় আয় হচ্ছে তখন কি সেই ক্যাপিটাল বা মূলধনটা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আয় বৃদ্ধি হইলে
আয় হইলে ব্যবসায় বা লাভ হইলে বা মুনাফা হইলে আমাদের মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম যে আয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে মূলধনের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা বলি মালিকানা সত্ত্ব হ্রাস পায় কি হইলে, কিসের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে? আচ্ছা দেখো তো, আয়ের মাধ্যমে যেমন মালিকানা সত্ত্ব বৃদ্ধি হচ্ছে, ব্যয়ের মাধ্যমে কি ঠিক সেরকম ভাবে মালিকানা সত্ত্ব হ্রাস হইতে পারে না? অবশ্যই পারে। আয় করলে ব্যবসায়ের টাকা বাড়তেছে, আবার ব্যয় করলে ঠিক সেভাবে ব্যবসায়ী টাকাটা হ্রাস পাচ্ছে, ব্যবসায়ী টাকাটা অন্য খাতে খরচ হচ্ছে। ঠিক সেজন্যই এই ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, এটা হ্রাস পাচ্ছে। আর এটা হচ্ছে উত্তোলন ভাইয়া। উত্তোলনের মাধ্যমে কিভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাই সেটা দেখাচ্ছি। মালিক যখন বিনিয়োগ করতেছে ঠিক তেমন যেমন তখন যেরকম করে ব্যবসায় টাকা বাড়তেছে, ঠিক সেভাবেই যখন উত্তোলন করতেছে তখন কিন্তু মালিকানা সত্ত্ব এই মূলধন ব্যবসা থেকে কমে যাচ্ছে। যখন এই উত্তোলন করতেছে তখন কিন্তু মূলধন থেকে, মালিকানা সত্ত্ব থেকে বা মূল ব্যবসা থেকে টাকা কমে যাচ্ছে, অর্থাৎ মালিকের যে সত্ত্বটা, মালিক যে বিনিয়োগটা করছিল সেই বিনিয়োগটা কম হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ মূলধনটা হ্রাস পাচ্ছে। এ কারণেই হচ্ছে উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে সব কথার একটা কথা আমরা বুঝতে পারলাম, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে হচ্ছে মূলধন এবং আয়ের দ্বারা। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে মূলধন এবং আয়ের দ্বারা। যখন আমাদের ব্যবসায় মূলধন প্রদান করতেছি এবং আয় হচ্ছে, যখন ব্যবসায় মূলধন প্রদান করতেছি এবং আয় সংগঠিত হচ্ছে, ঠিক তখনই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। আবার যখন ব্যয় সংগঠিত হচ্ছে এবং উত্তোলন করতেছে, মালিক যখন ব্যবসা থেকে উত্তোলন করতেছে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বর বিষয়টি। আবার এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে মালিকানা সত্ত্বের উপাদান কতটি? মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি। এই যে 4টি তোমাদেরকে এখনই দেখালাম, এই 4টি হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। এই 4টি দিয়ে গঠিত হয় পুরো মালিকানা সত্ত্বটা। আর হিসাব সমীকরণের একটা মূল উপাদান ছিল মালিকানা সত্ত্ব, যাকে ভেঙে আমরা 4টি উপাদান খুঁজে পেয়েছি। এই যে হচ্ছে সেই 4টি উপাদান। তাহলে মেন যে পয়েন্টটা ছিল, হিসাব সমীকরণ এর সংক্ষিপ্ত রূপের উপাদান হচ্ছে 3টি, আর এর বর্ধিত রূপের উপাদান হচ্ছে 6টি। তো সেই 6টি হচ্ছে কি কি? সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো আশা করি ভাইয়া সবাই বুঝতে পারছো, এটা পুরোপুরি ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং সবাই শেয়ার করে তোমার ফ্রেন্ডদের এটা দেখার সুযোগ করে দিবা। তো ভাই আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।